ছাত্রছাত্রীরা, তোমরা সকলে সুস্থ আছো এবং ঘরের মধ্যে বসেই ক্লাস করছো এই আশা রাখি। কারণ আজকের এই কঠিন পরিস্থিতিতে আমাদের সকলকে নিজেদেরকে বাঁচাতে এবং অপরকে বাঁচাতেও গৃহবন্দী থাকতেই হচ্ছে আর থাকতে হবেও। তাই মধ্যম শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তোমাদের জন্য যে ক্লাসের আয়োজন করা হয়েছে সেই ক্লাসগুলো নিশ্চয়ই ভালো করে দেখছো এবং দেখে প্রত্যেকটা কনসেপশন ক্লিয়ার করে তোমরা নিজেরা অঙ্ক করছো। আজকে আমরা সামান্তরিকের ধর্ম নিয়ে আলোচনা করব। সামান্তরিকের ধর্ম বলতে গেলে আগে আমাদের জানতে হবে চতুর্ভুজ, কারণ সামান্তরিক হলো এক ধরনের চতুর্ভুজ। এখন চতুর্ভুজ কাকে বলে? যদি বলি যে বহুভুজের চারটে বাহু তাকেই আমরা বলবো চতুর্ভুজ। যে বহুভুজের চারটে বাহু তাকে চতুর্ভুজ বলবো। কিন্তু চারটে বাহু দ্বারা বদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজাকৃতি ক্ষেত্র বলবো। এই দুটো পার্থক্য কিন্তু তোমরা সবসময়ের জন্য মনে রাখবে। আমি যদি যে কোনো ধরনের একটা চতুর্ভুজ আঁকি, লক্ষ্য করো আমি একটা চতুর্ভুজ এঁকেছি। এটা হচ্ছে চতুর্ভুজ। যে বহুভুজ, অনেকগুলো বাহু আছে তাই বহুভুজ। এই বহুভুজের চারটে বাহু আছে বলে একে বলা হবে চতুর্ভুজ। এই চতুর্ভুজের এই বাহুগুলোর মধ্যে পরস্পর এক একটা সম্পর্ক আছে। একটু একটু করে সম্পর্ক এগোতে থাকবে আর এক এক ধরনের চতুর্ভুজ আমরা পেয়ে যাব। যেমন যদি এই চতুর্ভুজের, দেখো আমরা যদি অঙ্কনটা এমন করি যে চতুর্ভুজটাকে এমন আঁকলাম, চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল করলাম। দেখতে পাচ্ছ এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল হলো। তাহলে এই চতুর্ভুজের নাম কি? একে বলবো চতুর্ভুজ। এর কি বৈশিষ্ট্য? এক জোড়া বিপরীত বাহু। এক জোড়া বিপরীত না বললেও সমান্তরাল হতে গেলে তো বিপরীত বাহু হবেই। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। বিপরীত বাহু সমান্তরাল সমান্তরাল তাহলে একে বলবো আমরা ট্রাপিজিয়াম। কিন্তু এই চতুর্ভুজেরই যদি সন্নিহিত বাহু, একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং অপর জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্যও সমান হয়, তাহলে ব্যাপারটা এমন, এই সন্নিহিত বাহু দুটো পরস্পর সমান করলাম আর অন্য আর এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান করলাম, এর সঙ্গে এ সমান করলাম, এর সঙ্গে এ সমান করে আঁকলাম। তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো কাইট। মনে রাখবে, এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো কাইট। দেখো ট্রাপিজিয়াম পেলাম। ট্রাপিজিয়ামের তির্যক বাহু, এরা সমান্তরাল বাহু এবং এরা হচ্ছে তির্যক বাহু। এই তির্যক বাহুর ওপর ধর্মের ওপর ভিত্তি করে এই ট্রাপিজিয়ামকে আমরা আবার দুভাবে ভাগ করতে পারি। যেমন দেখো, যদি আমাদের কোন ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলো সমান্তরাল হয়, তির্যক বাহুগুলোকে সমান্তরাল করে এঁকেছি, তির্যক বাহুগুলো সমান্তরাল হয়, তাহলেই একে বলবো আমরা সামান্তরিক। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় যার ধর্মগুলো নিয়ে আমরা আলোচনা করব, তাকে বলবো আমরা সামান্তরিক, অর্থাৎ এই ধরনের ছবি। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে বলবো আমরা, দেখো এর সঙ্গে এ সমান্তরাল, এর সঙ্গে এ সমান্তরাল, তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো সামান্তরিক। তাহলে এক্ষেত্রে কি পেলাম?
তির্যক বাহু সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের তির্যক বাহু সমান্তরাল হলে তাকে আমরা বলি সামান্তরিক। কিন্তু ধরো কোন ট্রাপিজিয়ামের যদি তির্যক বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় কিন্তু সমান্তরাল নয়, দেখো এই বাহুর সঙ্গে এই বাহু, এরা তির্যক বাহু ছিল, এই বাহুর সঙ্গে এই বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে আর বিপরীত বাহু সমান্তরাল আছে, তাহলে একে বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এইবার এসো সামান্তরিক থেকে আবার কিভাবে অন্য ধরনের চতুর্ভুজ পেতে পারি। সামান্তরিকের যদি একটি কোণকে সমকোণ করে দেওয়া যায়, সামান্তরিকের একটি কোণকে আমরা সমকোণ করে দিচ্ছি। লক্ষ্য করো, এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল আছে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল আছে, তাহলে সামান্তরিক এবং একটি কোণ সমকোণ, অর্থাৎ প্রতিটি কোণই সমকোণ হয়ে গেছে। একটি আমরা বলবো একটি কোণ সমকোণ, তাকে বলবো আয়তক্ষেত্র। এই চতুর্ভুজটার নাম কিন্তু আয়তক্ষেত্র, চতুর্ভুজটার নাম কিন্তু আয়তকার ক্ষেত্রের চিত্র। তাহলে কি বলবো? এই চতুর্ভুজটার নাম হচ্ছে আয়তকার ক্ষেত্রের চিত্র। আর আয়তক্ষেত্র কি? যখন পুরো জায়গাটা নিয়ে নেব তখন তাকে বলবো আয়তক্ষেত্র। আমি এই বিষয় নিয়ে আবার তোমাদের বলবো। এখন দেখো সামান্তরিক, আর এই যে যদি কোনো সামান্তরিকে প্রতিটি কোণ বা একটি কোণ সমকোণ হয়ে যায়, একটি কোণ সমকোণ হলে আমরা প্রমাণ করব প্রতিটি কোণই সমকোণ, সেটা সামান্তরিকের ধর্মের মধ্যেই পড়বে। একটি কোণ সমকোণ হলে তাহলে তাকে বলবো আয়তাকার চিত্র। তাহলে বলে নাও ভালো, আয়তাকার চিত্র, এটা হচ্ছে আয়তাকার চিত্র। লক্ষ্য করো, আমরা যদি এবার এই সামান্তরিকের সন্নিহিত বাহু এর সঙ্গে এই বাহু যদি সমান করতে পারি তখন তাকে আমরা বলবো এই সন্নিহিত বাহুগুলো সমান করে আঁকবো। অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আর প্রত্যেকটি বাহুই সন্নিহিত বাহু। সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান যদি করে আঁকতে পারি তাহলে একে বলবো রম্বস। এবার দেখো, আয়তক্ষেত্রের যদি সন্নিহিত বাহু সমান হয় তাহলে এক্ষেত্রে সামান্তরিক থেকে কি হবে? সন্নিহিত বাহু সমান। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হলে কি পাবে? রম্বস। আর এটা একটি কোণ সমকোণ হলে, একটি কোণ সমকোণ হলে তখন বলবো আয়তাকার চিত্র। এবার যদি আয়তাকার চিত্রের সন্নিহিত বাহুগুলি সমান হয়, সন্নিহিত বাহুগুলি সমান হয়, তখন তাকে বলবো বর্গাকার চিত্র। তখন তাকে বলবো বর্গাকার চিত্র। আবার দেখো, রম্বস থেকে আমরা কি আসতে পারি? রম্বস থেকে আসতে পারি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, কিন্তু একটি কোণ সমকোণ হলে, একটি কোণ সমকোণ হলে তখন রম্বসের একটি কোণ সমকোণ হয়ে গেলে তখন সেই চিত্রকেও বর্গাকার চিত্র বলা যাবে। আবার এদিকে দেখো, আয়তাকার চিত্রে সন্নিহিত বাহু দুটি সমান হলে, সন্নিহিত বাহু দুটি সমান হলে সেই আয়তাকার চিত্রের নাম হবে
বর্গাকার চিত্র। আবার দেখো আমরা কাইট পেয়েছি, কাইটের যদি সন্নিহিত বাহু দুটো সমস্ত বাহুই যদি সমান হয়, 4টি বাহুর দৈর্ঘ্যই যদি কাইটের সমান হয়ে যায়, তখন তাকে বলবো রম্বস। যদি কাইটের সকল বাহুর দৈর্ঘ্যই সমান হয়, সকল বাহুর দৈর্ঘ্য সমান হলে তখন তাকে আমরা আবার রম্বস বলবো। তাহলে এত ধরনের চতুর্ভুজ আমাদের কাছে আছে। তাহলে চতুর্ভুজের শ্রেণী বিভাগ করলে আমরা পরপর বলতে পারি চতুর্ভুজ হচ্ছে ট্রাপিজিয়াম, সামান্তরিক, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, বা এটাকে বাদ দিলাম একটা, ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র, রম্বস, কাইট। এই চতুর্ভুজগুলোর একটি বৈশিষ্ট্য দেখো ছাত্রছাত্রীরা, আমরা যদি প্রত্যেকটি চতুর্ভুজের কর্ণ অঙ্কন করি, তাহলে সেই কর্ণগুলো চতুর্ভুজের মধ্যেই থাকে বা চতুর্ভুজাকার ক্ষেত্রের মধ্যে থাকবে। কিন্তু যদি এমন ধরনের কোনো চতুর্ভুজ হয় যে চতুর্ভুজের কোনো কর্ণ, মানে অন্তত পক্ষে একটি কর্ণ চতুর্ভুজের বাইরে থাকে, এটা কি আদতেও সম্ভব? আমরা দেখে নিই। ধরো আমি এই একটি চতুর্ভুজ এঁকেছি, এটাও চতুর্ভুজ। দেখো 4টে বাহু বিশিষ্ট একটি বহুভুজ, যার এ বি সি ডি নামকরণ করতে পারি। দেখো আমরা যদি এ বি সি ডি নামকরণ করি, তাহলে এসি একটা কর্ণ এবং বিডি একটা কর্ণ। এক্ষেত্রে কি হয়, বিডি একটা কর্ণ আমরা পাই, কিন্তু এসি কর্ণ করতে গেলেই কর্ণটা কি হয়ে যায়, এসি কর্ণ করতে গেলে কর্ণটা চতুর্ভুজের বাইরে অবস্থিত হয়। তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা অকুব্জ বলি। অকুব্জ বলা হয় কনকেভ, কনকেভ বলা হবে। এটা আমাদের পড়ার বিষয় আজকে নয়, জাস্ট জেনে রাখা। তাহলে চতুর্ভুজের শ্রেণী বিভাগগুলো আমরা জানলাম। এই শ্রেণী বিভাগের মধ্যে থেকে আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করব। দেখো, কোন চতুর্ভুজ তার নিচের চতুর্ভুজগুলো সবসময় উপরের চতুর্ভুজকে সূচিত করবে। যেমন আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক, বর্গক্ষেত্র এক ধরনের সামান্তরিক, রম্বস এক ধরনের সামান্তরিক, রম্বস এক ধরনের কাইট। কিন্তু কাইট কিন্তু কখনো রম্বস নয়। তাহলে কাইটকে রম্বস হতে গেলে তার একটা নির্দিষ্ট ধর্ম থাকার দরকার, একটা অ্যাডিশনাল ধর্ম বা একটা ধর্ম ওর সঙ্গে যোগ করতে হবে, তবেই কিন্তু সে রম্বস হবে। আর রম্বসকে আমরা সরাসরি কাইট হিসেবে বলতেই পারি। যেমন ধরো এই চতুর্ভুজের নিচে সবাই আছে, তাই এরা সকলেই চতুর্ভুজ। তাহলে ট্রাপিজিয়াম এক ধরনের চতুর্ভুজ, সামান্তরিক এক ধরনের ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এক ধরনের ট্রাপিজিয়াম। কিন্তু ট্রাপিজিয়াম মানেই সামান্তরিক হতে পারে না। ট্রাপিজিয়ামকে সামান্তরিক হতে গেলে তার একটা বিশেষ ধর্ম প্রয়োজন। সেটা কি? তার তির্যক বাহুগুলো সমান্তরাল হতে হবে। তাহলে তোমরা যদি এই ডায়াগ্রামটা এঁকে নিতে পারো এবং ডায়াগ্রামটাকে ভালো করে তোমরা বুঝে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে চতুর্ভুজটা একদম হাতের মুঠোয় চলে আসবে। তোমরা যে কোনো ধরনের চতুর্ভুজ নিয়ে আলোচনা করতে পারবে। তাহলে আমি আরেকবার বলে দেই চতুর্ভুজের ধর্ম এবং তার বৈশিষ্ট্যগুলো। চতুর্ভুজ কাকে বলবো? 4টি বাহু দ্বারা বেষ্টিত বহুভুজকে বলবো চতুর্ভুজ, বা যে বহুভুজের 4টি বাহু আছে তাকেই বলবো চতুর্ভুজ। কিন্তু যদি এরকম ডেফিনেশন দেওয়া হয় যে 4টি বাহু দ্বারা বদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজাকৃতি ক্ষেত্র বলবো,
দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু ছাত্রছাত্রীরা একটু করে রাখবে। সাধারণত আমাদের এটা ভুল চলে আসে বা ভুল হয়ে যায় যে 4টি বাহু দ্বারা বদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলি। না, 4টি বাহু দ্বারা বদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা চতুর্ভুজাকৃতি ক্ষেত্র বলবো। যেমন ত্রিভুজের ডেফিনেশন কিন্তু 3টি বাহুর দ্বারা গঠিত বহুভুজকে আমরা বলবো ত্রিভুজ। তাহলে 3টি বাহু দ্বারা বদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলবো ত্রিভুজ আকৃতি ক্ষেত্র। নিশ্চয়ই তোমরা দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। তেমনি ভাবে দেখো, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, কিন্তু যখন এই ভেতরের জায়গাটাকে বলা হবে তখন হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতি ক্ষেত্র। প্রত্যেকেই এক একটি ক্ষেত্র হয়। এটা সামান্তরিক, সামান্তরিকের এটা যেমন সামান্তরিক সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, কিন্তু আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভুল চলে আসে। দেখো, এটাকে আমরা বলি আয়তক্ষেত্র। কখন? যদি এই ভেতরের পুরো জায়গাটাকে নেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রটাকে বোঝানোর জন্য, তার ক্ষেত্রফলকে বোঝানোর জন্য বা কতটুকু জায়গার উপরে আছে এটা বোঝানোর জন্য আমরা আয়তক্ষেত্র বলবো। কিন্তু যদি আমরা শুধু বাউন্ডারি লাইনটা আঁকি তখন তাকে বলবো আয়তকার চিত্র। এটা ক্ষেত্র, এটা চিত্র। এটা আয়তাকার চিত্র, এটা আয়তক্ষেত্র। দুটো কিন্তু এক নয়। যখন আয়তক্ষেত্র বলবো তখন তার ভেতরের জায়গাগুলো বোঝায়। এটা আয়তাকার চিত্র। একই রকম ভাবে বর্গক্ষেত্র বললে তার সম্পূর্ণ ধর্মগুলো পুরো এর ভেতরের বদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয়। কিন্তু বর্গাকার চিত্র বললে আমরা এই বহুভুজটাকে বলবো। এই দুটো পার্থক্য এখন থেকে করতে শেখো, তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা চতুর্ভুজের সামগ্রিক ব্যাপারটা শিখে নিলাম। এরপর আমরা সামান্তরিকে, যেহেতু আমাদের এই অধ্যায়ে সামান্তরিকের বিশেষ ধর্মগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আমরা ক্রমপর্যায়ে সামান্তরিকের ধর্মগুলো আলোচনা করব। এখন লক্ষ্য করো, প্রতিটি আয়তাকার চিত্রই একটি সামান্তরিক, প্রতিটি বর্গাকার চিত্রই একটি সামান্তরিক, প্রতিটি রম্বসই একটি সামান্তরিক। এই ধর্মগুলো আমরা পাবো। এবার উল্টোভাবে আমরা কিছু প্রমাণ করব। দেখো, আমরা যদি একটা সামান্তরিক অঙ্কন করি, আমরা একটা সামান্তরিক অঙ্কন করলে তার বিশেষ কিছু ধর্ম পাব। আমরা একটা সামান্তরিক অঙ্কন করছি, প্রথমে দেখে নিচ্ছি এবং সেই ধর্মের প্রমাণগুলো আমরা করব। এটা একটা সামান্তরিক, কারণ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকেই আমরা সামান্তরিক বলি। এবার এই সামান্তরিকে প্রথম ধর্ম হবে, 1 নম্বর ধর্ম, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। 2 নম্বর, বিপরীত কোণগুলো পরস্পর সমান। দেখো, তাহলে কোন সামান্তরিকের ধর্মের মধ্যে আমরা ধর্ম লিখছি, সামান্তরিকের ধর্ম, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। 2 নম্বর ধর্ম, সামান্তরিকের বিপরীত কোণের কোণগুলি পরস্পর সমান। পরস্পর সমান। 3 নম্বর, সামান্তরিকের কর্ণ, সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত
নম্বর ধর্ম, 2 নম্বর ধর্ম, 3 নম্বর ধর্ম। আরো অন্যান্য ধর্ম তো আছেই। প্রথম আমরা এই 3টে ধর্ম যুক্তি দিয়ে প্রমাণ করব। তাহলে কি হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। আমরা কিন্তু কখনোই বলবো না যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে, এটা কিন্তু নয়। তোমরা তাহলে কি বলবে, যে চতুর্ভুজাকৃতি বা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান্তরাল তাকে বলবো সামান্তরিক। তাহলে ওটা সামান্তরিকের সংজ্ঞা। এবার সামান্তরিকের ধর্মের মধ্যে আসবে সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসমত্রিভুজে ভাগ করে। আরো ধর্ম আমরা পাবো। আগে আমরা এই 3টে ধর্ম তোমাদের প্রমাণ করে দেখাবো, বা আমরা প্রমাণ করে নেব সামান্তরিকের এই 3টে ধর্ম। এখন এটা প্রমাণ করতে গেলে তোমরা নিশ্চয়ই কপি করে নিয়েছো। এবার আমি প্রমাণটা করছি। ধরো সামান্তরিকের একটা নাম দিলাম ABCD। তাহলে আমাদের এক্ষেত্রে চিত্রে ABCD একটি সামান্তরিক, তার AC কর্ণ। লক্ষ্য করো, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে যেহেতু সামান্তরিক, AC তার কর্ণ, এটা প্রদত্ত। তাহলে এটা প্রমাণ করতে গেলে কতগুলো স্টেপ মেনটেন করতে হবে? প্রদত্ততে আমরা কি লিখব? ধরা যাক ABCD সামান্তরিকের AC একটি কর্ণ, যেটা দেওয়া আছে বা যেটা দেখতে পাচ্ছি সেটাই প্রদত্ত। 2 নম্বর, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি? 1 নম্বরে আমরা লিখি যে AB সমান CD এবং AD সমান BC। দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। 2 নম্বরে আমরা লিখি, আগে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করেছে, সেটা লিখে নেই। ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ACD। 2 নম্বরে লিখি AB সমান CD, AD সমান BC। আর 3 নম্বরে লিখি আমরা, আমাদের প্রমাণ করতে হবে কোণ ABC কোণ সমান কোণ ADC কোণ, আর কোণ BAD কোণ সমান কোণ BCD কোণ। তাহলে প্রদত্ততে ABCD একটা সামান্তরিক যার AC কর্ণ, এটা লিখে নেবে। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বইয়েও আছে। বইয়ের কত নম্বর ধর্ম সেটা আমি বলে দেব, তোমরা দেখে বই দেখেই পড়ে নিও। জাস্ট এখানে তোমরা বুঝে নাও। দেখো এখানে অ্যাডিশনাল কোনো অঙ্কনের প্রয়োজন নেই, তাই আমাদের অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা প্রমাণটা দেখে নিই। প্রমাণটা কেমন দেখো। প্রমাণ কোন সামান্তরিকের সংজ্ঞা থেকে আমরা কি পাই? যে সামান্তরিকের সংজ্ঞা থেকে পাই বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে AB এর সঙ্গে কে সমান্তরাল? AB এর সঙ্গে CD সমান্তরাল, এবং কি AC ছেদক বা ভেদক যে কোনো একটা লিখতেই পারো, বা কর্ণ। অতএব দেখো এই দুটো সাইড নেই, মনে করো এই দুটো সাইড নেই, তাহলে কোন কোণ দিচ্ছে? এই কোণটা আর এই কোণটা। এবারে এরা কেমন কোণ? একান্তর কোণ। তাহলে অতএব BAC কোণ সমান হচ্ছে ACD কোণ। কেমন কোণ? একান্তর কোণের জন্য সমান। অথবা তোমরা মনে রাখবে যে জেড আকৃতি যে কোণগুলো পরস্পর জেড এর বিপরীত দিকে থাকবে তারা একান্তর কোণ তৈরি করে এবং তাদের দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তাহলে আমরা এটা পেলাম। আবার দেখো বিপরীত বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, তখন মনে করো এই বাহু নেই,
এই বাহুটা নেই, তখন জেডটা এমন ভাবে তৈরি হয়েছে। লক্ষ্য করো আবার কি, এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক, ছেদক বা ভেদক। অতএব আমরা কি পাবো? আমরা পাচ্ছি যে কোণ বিসিএ কোণ সমান, দেখো এই কোণ সমান এই কোণ সমান সিএডি কোণ। এরা কেমন কোণ? একান্তর কোণের জন্য সমান হয়ে গেছে। এবার দেখো দুটো ত্রিভুজ নেই, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি এর, ত্রিভুজ দুটো অঙ্কন করে দাও। এসিডি এর 1 নম্বর কি পেলে? কোণ বিএসি সমান কোণ এসিডি। 2 নম্বরে পেলে কি? কোণ বিসিএ সমান কোণ সিএডি। লক্ষ্য করো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আর 3 নম্বরে পাচ্ছ এসি সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি, কোন ধর্ম অনুযায়ী? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ধর্ম অনুযায়ী ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে। অর্থাৎ আমাদের 1 নম্বর প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয় প্রমাণ, যদি ত্রিভুজ সর্বসম হয় তাহলে অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। তাহলে এটা 1 নম্বর প্রমাণ হলো। আবার দ্বিতীয় প্রমাণে দেখো কি, দ্বিতীয় প্রমাণ, তাদের অনুরূপ বাহুগুলো এবি সঙ্গে অনুরূপ বাহু সিডি এবং এডি এর সঙ্গে অনুরূপ বাহু বিসি, এটাও পাশে অনুরূপ বাহুর জন্য পরস্পর সমান হয়ে গেছে। দ্বিতীয় প্রমাণও আমরা পেয়ে গেলাম। তৃতীয় প্রমাণ, অনুরূপ কোন কোণগুলো, দেখো কোণ এবিসি এর সঙ্গে অনুরূপ কোণ এডিসি। আমরা জানি দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ সমস্ত কিছু সমান হয়ে যায়। এবং কোণ, লক্ষ্য করো কোণ আমরা কি পেয়েছি? এই কোণের সঙ্গে এই কোণ সমান পেয়েছি ধর্ম থেকে। তাহলে আমরা লিখতে পারি কোণ বিএসি ইকুয়ালস টু কোণ এসিডি, এসিডি। বা আমরা এখান থেকে এই দুটোকে যোগ করে দেই, এটা একান্তর কোণের জন্য আর এটা 2 নম্বর কোণের জন্য। দেখো বিএসি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এবার আমরা কি করছি? এটার সঙ্গে এটা যোগ করছি। তাহলে বিএসি প্লাস সিএডি সমান কি হয়ে যাবে? বিসিএ প্লাস কোণ ডিসিএ। তাহলে এটা সমান পেলাম বিএডি কোণ সমান হচ্ছে বিসিডি কোণ। 1 ও 2 থেকে আমরা তৃতীয় প্রমাণটাও কিন্তু করে ফেলতে পারলাম। তাহলে সামান্তরিকের 3টে ধর্ম এক্ষেত্রে প্রমাণ হলো। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। দ্বিতীয় ধর্ম হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তৃতীয় ধর্ম হলো সামান্তরিকের বিপরীত কোণগুলোর পরিমাপ পরস্পর সমান হয়। এরপর আমরা সামান্তরিকে আরেকটি বিশেষ ধর্ম নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্য এই যে ধর্মগুলো তোমাদের বইয়ের উপপাদ্য 14 নম্বর, উপপাদ্য 14 নম্বর উপপাদ্যে এই বিশেষ ধর্মগুলোর প্রমাণ করে দেওয়া আছে, যেটা আমরা এখানে করলাম। এবার আমরা উপপাদ্য 15 করব। 15 উপপাদ্যে আছে সামান্তরিকের আর এক ধরনের বিশেষ ধর্ম, সেটা একটু দেখে নিই। সামান্তরিকের বিশেষ ধর্ম কি আছে? যে সামান্তরিকের 2টি কর্ণ, এটি একটি কর্ণ, এটি একটি কর্ণ। তাহলে এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
দ্বিতীয় ধর্ম হলো ধর্ম, সামান্তরিকের আরেক ধরনের ধর্ম, সামান্তরিকের কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী দেখো যে প্রদত্ত, আমরা কিভাবে লিখব? প্রদত্ত কি প্রদত্ত হয়েছে? ধরা যাক এবিসিডি সামান্তরিকে এসি ও বিডি কর্ণদ্বয় কোথায় ছেদ করেছে? পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। দেখো ছেদ করেছে, সমদ্বিখণ্ডিত কিন্তু করেনি, ছেদ করেছে ধরে নিলাম। তাহলে আমাদের প্রামাণ্য বিষয় কি হবে? প্রামাণ্য বিষয়। সমদ্বিখণ্ডিত করতে গেলে কি ধর্ম আসবে? এও সমান ও সি এবং বিও সমান ও ডি। খুব সহজ প্রমাণ, ছাত্রছাত্রীরা তোমরা নিজেরাই পারবে। দেখো সামান্তরিকের এই ধর্মের এখানে কোন রকম কোনো অঙ্কনের প্রয়োজন নেই, আমরা এবার সরাসরি প্রমাণ লিখতে পারি। দেখো প্রমাণে একটা ত্রিভুজ পেয়েছো, ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে কি পেলাম? আমরা পেলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয়? পরস্পর সমান হয়। দেখো তাহলে এবি এর সঙ্গে সিডি সমান, তাহলে যেটা আগের উপপাদ্যে আমরা প্রমাণ করে নিলাম বা সামান্তরিকের ধর্মে জেনে নিলাম। 1 নম্বর হচ্ছে এবি সমান সিডি, কি? বিপরীত বাহু। এরা কেন সমান হয়েছে? বিপরীত বাহু বলে সমান হয়েছে। 2 নম্বর দেখো সমান্তরিকের কি হয়? এর সঙ্গে সমান্তরাল, তাহলে এই কোণের সঙ্গে কে সমান? এই কোণ সমান, লিখে ফেলো ও এ বি কোণ সমান ও সি ডি কোণ। কেমন কোণ? একান্তর কোণের জন্য সমান হলো। আর 3 নম্বরে দেখো এই কোণের সঙ্গে এই কোণ পরস্পর সমান, আমরা লিখতে পারি কি? এ বি ও সমান হচ্ছে সিডিও। এরাও কেমন কোণ? একান্তর কোণ। কেউ যদি এই কোণের সঙ্গে এই কোণ নেয় তাও কিন্তু হবে, তারা বিপ্রতীপ কোণ, এটাও হতে পারে। কিন্তু আমরা নিলাম এই বাহুর সঙ্গে সংশ্লিষ্ট কোণ দুটোকে নিলাম। দেখো এই বাহুর সঙ্গে এই কোণ আছে, এই কোণ আছে, তাই এই দুটো কোণ নিয়ে নিলাম। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল? ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি পেলাম। এবার সিওডি কোন ধর্ম অনুযায়ী? সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এই ধর্ম অনুযায়ী আমরা একে কি করলাম? সর্বসম বললাম। আর ওই যে বললাম ত্রিভুজ সর্বসম হলে, দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে। দেখো এই কোণের সঙ্গে এই কোণ এসেছিল, তাই ও এর সঙ্গে ও সি সমান, দেয়ারফর ও এ ইকুয়াল টু ও সি এবং বিও ও বি ইকুয়াল টু ও ডি। এরা অনুরূপ বাহু বলে পরস্পর সমান হয়ে গেছে। তাহলে আমরা সামান্তরিকের কটা ধর্ম শিখলাম? আগের উপপাদ্যে শিখেছি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। শুধু সর্বসম ত্রিভুজে ভাগ করলে তাদের ক্ষেত্রফলও সমান হয়ে যাবে। এই উপপাদ্যে শিখলাম সামান্তরিকের কর্ণগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত করে। এখন দেখো
সামান্তরিকের একটি বিশেষ ধর্মের জন্য সামান্তরিক কিসে পরিণত হয়ে যায়? আয়তক্ষেত্রে পরিণত হয়ে যায়। কি? যদি এই কোণটা দেখো 90 এর চাইতে ছোট আছে, একে 90 ডিগ্রি কোণে পরিণত করে দিলেই এটা তখন কিসে পরিণত হয়ে যাবে? আয়তক্ষেত্রে। এবার আয়তক্ষেত্র হলেই আয়তক্ষেত্রের কর্ণগুলিও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যগুলো পরস্পর সমান। কিন্তু সমান্তরিকের কর্ণের দৈর্ঘ্য আমরা কখনো বলতে পারি না যে বিডি ইকুয়াল টু এসি, বিডি নট ইকুয়াল টু এসি হয়, কারণ সাধারণত সমান্তরিকের ক্ষেত্রে তাদের কর্ণের দৈর্ঘ্য সমান নয়। কিন্তু যদি আমরা বলি যে ওই স্পেশাল সমান্তরিক, কি একটা নির্দিষ্ট সমান্তরিক, বিশেষ ধরনের সমান্তরিক, সেটা হতে পারে আয়তক্ষেত্র, হতে পারে বর্গক্ষেত্র, বা আয়তকার চিত্র বা বর্গাকার চিত্র। আয়তকার চিত্রের জন্য আমরা কি বলবো? তার কর্ণের দৈর্ঘ্যগুলো পরস্পর সমান এবং কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো, এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা যদি এরকম একটা ছবি আঁকি, তাহলে ছবি এঁকে সেটাকে সমাধান করার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে প্রয়োগ, একটা আয়তকার চিত্র। আয়তকার চিত্রের দুটো কর্ণ দেওয়া আছে। তোমাদের বইয়ের কোষে দেখি থেকে, কোষে দেখি 6.1 এর 4 নম্বরটা বলা আছে PQRS, PQRS একটি আয়তকার চিত্র, তার দুটি কর্ণ পরস্পরের ছেদ করে যে কোণ তৈরি করেছে, এটা y ডিগ্রি, এটা x ডিগ্রি, আর এটা 25 ডিগ্রি। তাহলে x আর y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি এটা যদি O হয় তাহলে PO সমান OR আর OQ সমান OS, সবাই সমান। আবার এটাও তো জানি যে যেহেতু এটা আয়তাকার চিত্র, তাই PR সমান QS। আয়তকার চিত্রের কর্ণের দৈর্ঘ্যগুলো পরস্পর সমান হবে, তাহলে তাদের অর্থে হাফ অফ PR ইকুয়াল টু হাফ অফ QS হলো। এবার হাফ অফ PR মানেই তো OQ, আর হাফ অফ QS মানেই তো OR, যেহেতু এটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে এই ধর্মের জন্য। তাহলে ত্রিভুজ OQR এর কি হলো? OQ সমান OR হলো, OQ এর সঙ্গে OR হলো, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। অতএব দেখো ORQ কোণ সমান 25 ডিগ্রি হলো। তাহলে x কত হবে? পুরোটা 90 ডিগ্রি, তার মধ্যে এটা 25 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইকুয়াল টু 65 ডিগ্রি। আর আমরা এটা 25 পেয়েছি, এটা 25 পেয়েছি, তাহলে এই কোণটা কত? দেয়ারফর y ডিগ্রি সমান কত? POS কোণ সমান QOR কোণ, কারণ এই কোণের সঙ্গে এই কোণ কি কোণ আছে? বিপ্রতীক কোণ আছে। তাহলে এই কোণের মান 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি। আমরা এই কোণের মানও পেয়ে গেলাম। এরপর আমরা এই কোণটা কত ডিগ্রি হলো? 130 ডিগ্রি প্রমাণ হয়। তাহলে এক্স আর ওয়াই এর মান আমরা কিন্তু পেয়ে গেলাম। এরকম ভাবে সামান্তরিকের বিশেষ ধর্মগুলোকে কাজে লাগিয়ে নানান ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো। আরেকটি বিশেষ প্রয়োগ তোমাদেরকে আলোচনা করে দেই। যেমন যদি দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদকের সমদ্বিখণ্ডকগুলো, দেখো কোণের সমদ্বিখণ্ডকগুলো একটি
আয়তক্ষেত্র তৈরি করবে। আমি আলোচনা করে দেই। দেখো, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান। কেন? একান্তর কোণের জন্য হলো। তাহলে তার অর্ধেক সমদ্বিখণ্ড, তাহলে এর সঙ্গে এ কি হলো? এই কোণটুকুর সঙ্গে এই কোণটুকু সমান হয়ে গেছে। তাহলে দেখো, এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেছে। আবার বিপরীত ক্রমে এই পুরো কোণের সঙ্গে এই পুরো কোণ সমান, তার অর্ধেক, তাহলে এই কোণটুকুর সঙ্গে এই কোণটুকু সমান, তাহলে এটার সঙ্গে এ সমান্তরাল হয়ে গেছে। তাহলে ওটা কি তৈরি করেছে? ওটা একটি সামান্তরিক উৎপন্ন করেছে। এবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আমরা এইভাবে প্রমাণ করতে পারি, তাহলে ওটা একটা সামান্তরিক তৈরি করবে। এবার আমি যদি দেখাতে পারি সামান্তরিকের এই কোণটি 180 ডিগ্রি, এই পুরো কোণটি 90 ডিগ্রি, তাহলে ওটা কি প্রমাণ হয়ে যাবে? আয়তক্ষেত্র। লক্ষ্য করো, এই পুরো কোণটা ধরো এক্স আর এই পুরো কোণটা ধরো ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 180 ডিগ্রি। আমাদের কোণ, এই কোণটুকু কত? y/2, তাহলে y/2 প্লাস x/2 সমান কত? 180 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রি। তাহলে এই কোণটুকু কি পরিণত হয়ে গেছে? x/2, গোটাটা x ছিল, তাহলে দিস ইজ x/2, গোটাটা y ছিল, দিস ইজ y/2, তাহলে এই দুটো কোণ যোগ করে কত হলো? x/2 প্লাস y/2। তাহলে কত ডিগ্রি কোণ পরিণত হয়েছে? কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যে সমান্তরিকের একটি কোণ সমকোণ, তাকে আমরা কি বললাম? আয়তক্ষেত্র। তাহলে দিস ইজ আয়তকার চিত্রে পরিণত হয়ে গেছে। তোমাদের যেমন প্রমাণ থাকবে ওই পার্থক্যটা একটু করে নিও। দিস ইজ চিত্র বললে আয়তাকার চিত্র, কিন্তু ক্ষেত্র বললে পুরো ব্যাপারটা বোঝাবে। তোমাদের প্রশ্নে যেমন প্রশ্নপত্রে যেমন দেওয়া থাকবে সেই অনুযায়ী লিখবে। যদি বলে এটা প্রমাণ করো আয়তাকার চিত্র, তাহলে আয়তাকার চিত্র, কারণ তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং অর্থাৎ সে সামান্তরিক, সামান্তরিকের একটি কোণ সমকোণ হয়ে গেছে, তাহলে এই চিত্রটি একটি আয়তাকার চিত্র। আমরা এই আজকের ক্লাস এখানেই শেষ করব, কিন্তু শেষ করার আগে তোমাদের 6.1 কোষে দেখি 6.1 এই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে এবং এক্সারসাইজ 6 এর অর্থাৎ অনুশীলনীর এখানটায় বলবে যে আমাদের কোষে দেখি 6 শুধু দেওয়া আছে তোমাদের। হ্যাঁ, কোষে দেখি 6.1 ছিল আর কোষে দেখি 6, তার থেকেও কিছু ধর্ম সামান্তরিকের ধর্ম মিলিয়ে যে সমস্যাগুলোর সমাধান হবে সেগুলো করবে। আমরা আরো একটি ক্লাসে সামান্তরিকের আরো যে বাকি ধর্মগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবে। আর অবশ্যই তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, বাইরে একদম বার হবে না। এই পরিস্থিতিতে সকলকে নিয়ে সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।